নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ভয়ের ঘটনা অফিসিয়াল চ্যানেলের আজ দ্বিতীয় পর্ব। আমাদের প্রথম ভিডিওতে আপনারা অনেক বেশি উৎসাহ এবং ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমাদের দ্বিতীয় পর্বটা আরো অনেক বেশি ভালো করে গুছিয়ে নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক আজকের দ্বিতীয় পর্ব, যেখানে তোমাদের ঘটনা নয়, পরিচয় করানো হবে বাস্তবিকতার সঙ্গে। নমস্কার দাদা, আশা করছি তুমি ভালো আছো। আমি রবি, আমার বাড়ি দিল্লিতে। আগে মুম্বাইতে থাকতাম, তবে পেশায় আমি একজন ট্রাক ড্রাইভার। কাজের সন্ধানে বারবার জায়গা পাল্টাচ্ছিলাম, তার কারণ আমি যে ট্রাক চালাই সে ট্রাকের একটা ভয়ানক দুর্ঘটনা হওয়ার জন্য আমি এখন অসহায়। দুর্ঘটনা একটা অপরিচিত শক্তির জন্য হয়েছিল। সে গল্পটা নয় দাদা, আমি পরে পাঠাবো। অবশ্যই রবি, তুমি আমাদের গল্প পাঠিও। আমরা আমাদের নতুন বন্ধুরা অবশ্যই তোমার ওই ভয়ানক অপরিচিত শক্তির সঙ্গে পরিচয়ের ঘটনা আমরা শুনতে চাই। তবে আজ আমি আমার কাছের বন্ধুর ঘটনা শোনাবো, যেটা ঘটেছিল কিছুদিন আগেই। আমি আমার বন্ধু জয়ের ঘটনা শোনাচ্ছি। ঘটনা শুরু করার আগে সবাইকে একবার মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভয়ের ঘটনা অফিসিয়াল অ্যাকাউন্টে তোমরা ডিএম করো। আমি আমার বন্ধু জয়ের ঘটনা লিখছি। আমি জয়, আমি পেশায় একজন রিক্সা চালক। রিক্সা চালিয়ে যা ইনকাম হতো তাতে আমার সংসার ভালোভাবেই চলে যেত। একদিন আমার বন্ধু সুপাল হঠাৎই আমায় কল করে বলে তার মার নাকি হার্ট ফেল হয়েছে। আমি ওর বাড়ি থেকে 15 মিনিটের দূরত্বে ছিলাম, তার জন্য আমি ওর বাড়ি অটো নিয়ে পৌঁছে যাই। সুফলের মাকে অটোতে ওঠানোর পর আমি অটো খুবই তাড়াতাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে লাগি। অটো চালাতে চালাতে আমি তাকে জিজ্ঞাসা করি, তুই অ্যাম্বুলেন্সকে কল করিসনি কেন? সুফল আমাকে জানায়, আমি অ্যাম্বুলেন্সকে কল করেছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্স বলল ঘন্টাখানিক সময় লাগবে, কারণ কি তারা আরো একটি পেশেন্টকে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। তার জন্য আমি আর কোনো কিছু না ভেবে পেয়ে বন্ধু তোকে কল করেছি। আমি 30 মিনিটের রাস্তা অতিক্রম করার পরেই একটি হাসপাতাল চলে আসে, যেখানে সুফলের মাকে আমরা ভর্তি করালাম। তারপর আমরা দুজন হাসপাতালের আউটডোরে বসার জায়গায় বসেছিলাম। 2 ঘন্টা পরে ডাক্তার এসে জানায় সময় মতো চলে আসার জন্য সুফলের মা বেঁচে গেছে। সুফল আমাকে ধন্যবাদ জানায় এবং কান্না করে আমাকে জড়িয়ে ধরে বলে, ভাই তুই সময় মতো চলে এসেছিলি বলে আজ আমার মা বেঁচে গেল। তারপর আমি সুফলকে বাড়ি ছেড়ে যাওয়ার সময় সুফল বলে, আমার বাইক নিয়ে যা ভাই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবি, তাছাড়াও এখন অনেক রাত হয়ে গেছে। আমি কিন্তু বললাম আমার অটোরিকশাটা? সুফল আমাকে জানায়, আমার তোর অটোরিকশাটা কিছুদিনের জন্য লাগবে, আমি তোকে আবার 5-10 দিন পরে ফেরত দিয়ে দেবো। এমন অবস্থায় বন্ধু বলেছে, বন্ধুকে নাও বলা যায় না। সুতরাং আমি সুফলকে বললাম, ঠিক আছে নিয়ে নে ভাই, কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করিস। বুঝিসই তো ভাই, রুজি রুটি এর সাহায্যেই চলে। আমি সুফলকে অটোর চাবিটা দিয়ে ওর কাছ থেকে ওর বাইকের চাবিটা নিয়ে নিই। তারপর বাইক চালানোর সময় মনে পড়লো, এখন তো জুন মাস, একটু প্রকৃতির বাতাস খেতে খেতেই যাই, গাড়িটা না একটু স্পিডেই চালাই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আমি ওর বাইক দিয়ে যতদূর মনে পড়ে 110-এর স্পিডে চালাচ্ছিলাম। নজরটা এদিক ওদিক চলে যাচ্ছিল মাঝের মধ্যে, তবে গরম রক্ত, আমার খুব বেশি বয়সও ছিল না, 28 বছর, এর জন্য মাঝের মধ্যে একটু নজর বেশিই যায় বাইরের দিকে। বাড়িতে বউ থাকা সত্ত্বেও তাও মনটাকে এক জায়গায় রেখে প্রকৃতির বাতাস খেতে খেতে গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি চালাতে চালাতে হঠাৎই মনে পড়লো বাড়ি যাওয়ার সেই শর্টকাট রাস্তাটির কথা। তবে শর্টকাটটি ছিল দিল্লি জয়পুর ন্যাশনাল হাইওয়ে 48-এর উপর দিয়ে। এই রাস্তা কুখ্যাত ছিল খুন, মার্ডার ও চুরি চাকারি নিয়ে। তবে আমার হাতে সেদিন কোনো টাকা পয়সা ছিল না, সুতরাং আমাকে ধরেও তাদের কোনো লাভ হতো না। এই বলতে বলতে গায়ের রক্ত গরম, হাতে বাইক, এই দেখে ঢুকিয়ে দিলাম সেই কুখ্যাত রাস্তায় গাড়িটি। যতদূর চোখ পড়ে শুধু সারা রাস্তায় আমার একটি বাইকই দেখা যাচ্ছিল। খুব কম 5-6 মিনিট অন্তর একটি লরি আমার আশপাশ দিয়ে চলে যাচ্ছিল। সামনের দিকে এগোতে এগোতে পৌঁছে যায় দিল্লি জয়পুর ন্যাশনাল হাইওয়ে 48-এর ঘন জঙ্গলে ঘেরা রাস্তার কাছে। এখান থেকে আমার বাড়ি আর মনে হয় 25 কিলোমিটার। কিছুটা এগিয়ে দেখি রাস্তার পাশে এক মহিলা দাঁড়িয়ে, ও তার পাশেই দাঁড়িয়ে ছিল এক পুরুষ। দুজনকে দেখে বোঝা যাচ্ছিল বছর 35-40 হবে। তারা আমাকে দূরের থেকে হাত দেখিয়ে দাঁড়াতে বলছিল। আমি মনে মনে ভয় পেলেও তাদের কাছে গিয়ে গাড়ি থামাই। তারা বলে, দাদা আমাদের একটু সাহায্য করো, এত রাতে কোনো গাড়ি না পাওয়ার জন্য আমরা এই রোড ধরে হাঁটতে শুরু করেছি। তা আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তা দাদা কত দূর যাবে এখান থেকে? লোকটি বলল, বেশি না, 15 কিলোমিটার। আমিও ভাবলাম ঠিক আছে, আমার বাড়ির রাস্তায় পড়ছে, এর জন্য আমি তাদের বললাম, ঠিক আছে দিদি, আমি তোমাদের ছেড়ে দেবো, আমার বাড়ির রাস্তাও ওদিক যাওয়ার পথে পড়ছে। তারা একটু মুখের কোণে ভয়ঙ্কর একটা মুচকি হাসি নিয়ে গাড়িতে উঠে পড়লো। তাদের হাসিতে কেমন যেন একটা শয়তানি ভাব নজরে এলো। তাও তাদের গাড়িতে নিয়ে এগোতে
এগোতে থাকলাম। সময়টা জুন মাস হলেও অবাক করা বিষয়, রাস্তায় প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে। আমি তাদের তো জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনারা কি করছিলেন এই রাস্তায়? প্রথমে মহিলাটি বলল, বাবার বাড়ি গিয়েছিলাম দাদা। এই বলতে বলতে হঠাৎই লোকটা বলা শুরু করলো, আপনি এত রাতে এখান দিয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আপনি জানেন তো এই রাস্তার ব্যাপারে? আমি বললাম, হ্যাঁ, কেন জানবো না, জানি। লোকটা বলে ওঠে, আপনার ভয় লাগে না? কথাটায় কেমন যেন একটা গম্ভীর আর অস্থিরতা ভাব রয়েছে। তবে এসব না চিন্তা করে আমি জানালাম, না দাদা, আমি পেশায় একজন রিক্সা চালক, তার জন্য আমার প্রায় এরকম অন্ধকারময় রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এইসব ভয়ের ব্যাপারে চিন্তা করলে সংসার চালাবো কি করে? পেটের দায় বোঝেনি তো। তারপর তাদের আস্তে আস্তে বলতে লাগলাম, আমি রাস্তায় কেন এসেছি, কি দরকার। কিছু সেকেন্ডের জন্য হঠাৎ কাঁধে ঝিনঝিন মনে হলো। তাও আমি রাস্তা পরিষ্কার না বলে সোজাভাবে ভালো করে দেখে গাড়ি চালানোর চেষ্টা করছি। আমি খুব জোর হলে 5 কিলোমিটার হয়তো এগিয়েছি। তারই মধ্যে এক ট্রাক ড্রাইভার আমার পাশে এসে জোরে চিৎকার করে গাড়ি থামাতে বলে। আমি তাকে কিছু না বলে হাত দেখিয়ে গাড়ি থামিয়ে দিই। সে দেখি হাতে একটা লোহার রড নিয়ে গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে। তারই মধ্যে আমি ওখানেই জ্ঞান হারাই। পরে হাসপাতালের বিছানায় আমার চোখ খোলে। আমার 2 কাঁধে ব্যান্ডেজ করা। আমার বউ ও বাবা পাশে বসে আছে। আর সেই ট্রাক ড্রাইভারটা বসেছিল কিছুটা দূরে। সে আমার কাছে এসে বলে, তুমি ভাগ্যবান যে আমার নজর তোমার গাড়ির দিকে পড়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, দাদা, কি হয়েছিল আমার সাথে? সে জানায়, তুমি কি জানো তুমি পিছনে কাদের নিয়ে ঘুরছিলে? আমি তার উত্তরে তাকে জানাই, 2 দম্পতি গাড়ি পাচ্ছিল না বলে লিফট চাচ্ছিল। তার উত্তরে ট্রাক ড্রাইভার দাদা আমাকে জানায়, ওরা ছিল 2 দম্পতির পিশাচরূপী আত্মা। তুমি হয়তো ওদের গাড়িতে বসানোর আগে ওদের পায়ের দিকটা লক্ষ্য করনি। ওদের পাটা ছিল উল্টো দিকে ঘোরানো। আমার হঠাৎই মনে পড়লো, হ্যাঁ, আমি ওই দিকে তো তাকাইনি। তার কারণ আমি ভাবতেও পারিনি কি আমার সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটবে। তারপর ট্রাক ড্রাইভার দাদা বলে, আমি দেখি ওরা দুজন তোর কাঁধ দুটোকে কামড়ে কামড়ে খাচ্ছিল, রক্তে তোর পিঠ পুরো ভিজে যাচ্ছিল। আমি যতদূর এসবের ব্যাপারে জানি, ওরা হয়তো তোকে সম্মোহন করেছিল। আমি তোর ওই অবস্থা দেখে বেশি দেরি না করে তার জন্য তোর দিকে ছুটে এসেছিলাম, তোকে বাঁচানোর জন্য। আমি তোর কাছে আসতেই ওরা আমাকে চলে যেতে বলে, কিন্তু আমি এর আগেই এই সব জিনিসের সম্মুখীন হয়েছি, তার জন্য আমি ভয় পাইনি। ও সাহসের সাথে এগিয়ে যাওয়ায় তারা ভয় পেতে শুরু করলো। তার কারণ আমার গলায় ছিল হনুমানজির লকেট। এই লকেটটি আমার বন্ধু আমার জন্য হনুমান মন্দির থেকে এনেছিল। গলায় হনুমানজির লকেট আর হাতে ছিল লোহার রড। আমি জানি এরা সাধারণত এই জিনিস দেখেই ভয় পায়, তার জন্য এই দুটো জিনিস আমার সাথে সবসময় থাকে। যবে থেকে আমি ট্রাক ড্রাইভিং করা শুরু করেছি তবে থেকেই আমি এই দুটো জিনিস পরতাম। সেই পুরুষ পিশাচটার মুখ থেকে রক্ত পড়ছিল। তার লম্বা নখ আমার দিকে এগোলে আমি সেই লোহার রড দিয়ে হনুমানজির নাম করে বাড়ি দেওয়া মাত্র সে চিৎকার করে আকাশে মিশে যায় ও তার সাথে সেই নরকেকো মহিলাটাও আকাশে মিশে যায়। এসব শুনে আমি কান্না করে লোকটাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালাম। পরে এই ঘটনা আমি আমার বন্ধু রবিকে জানালে সে তোমার কাছে গল্পটা লিখে পাঠানোর কথা বলে। আমিও খুশি হয়ে রাজি হয়ে যাই। আশা করছি তোমার গল্পটা ভালো লেগেছে। পরবর্তী সময় আরো গল্প পাঠাবো। আমার নিজের ঘটনাও আছে। গল্পটা বেশি বড় হয়ে গেলে ক্ষমা করো দাদা। বানান বিধি কিছু ভুলে গেলে নিজের মতো করে গুছিয়ে নিও। হ্যাঁ, অবশ্যই রবি, আমি অপেক্ষায় থাকবো তোমার পাঠানো নতুন গল্পের জন্য। আর রবি, তুমি একটা আউটস্ট্যান্ডিং ঘটনা শোনালে। সাধারণত ট্রাক ড্রাইভিং করার সময় এরকম ঘটনা হয়ে থাকে, আমিও শুনেছি। তাহলে বন্ধুরা, এখনের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর মনে রাখবেন, এখানে ঘটনা নয়, বাস্তবিকতার সাথে পরিচয় করানো হয়। আপনাদের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমাদের গল্প পাঠাতে ইচ্ছুক হন তো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভয়ের ঘটনা অফিসিয়ালে গল্প পাঠাতে পারেন। আপনারা দেখছেন ভয়ের ঘটনা অফিসিয়াল চ্যানেল। সবাইকে ধন্যবাদ।